ওয়েলকাম টু স্টাডি বং ইউটিউব চ্যানেল। টুডে আওয়ার টপিক লাইফ সায়েন্স। তো আজ আমরা কি জানবো? কোষ নিয়ে। তো আমরা ক্লাস শুরুর আগে তোমাদের জানাচ্ছি যে তোমরা একটু ক্লাসটা সবার সাথে শেয়ার করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তোমরাও উপকৃত হবে এবং তোমাদের যারা বন্ধু আছে যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও উপকৃত হবে। তো এরপর ক্লাসটা দেখা শুরু করো। কি বিজ্ঞানী রবার্ট হুক ছিপির একটি পাতলা সেকশন করে অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করলেন। তো এটা বলা হয়, তোমাদের আমি একটা গল্প বলছি যে কোষ কি, এই জিনিসটা কিভাবে মাথায় এলো বিজ্ঞানী রবার্ট হুকের। তো তার জন্য তিনি হঠাৎ এমনি একটা শিশি নিয়ে নাড়াচাড়া করছিলেন। তারপর তিনি ওই ছিপিটা নিয়ে পড়ে তার কি মন গেল, তিনি ছিপিটা করলেন, ওই দেখলেন যে একটু সেকশন করে কেটে দেখি এটার মধ্যে কি আছে। তো কি করলেন, বিজ্ঞানী রবার্ট হুক ছিপির একটি পাতলা সেকশন করে অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করলেন। তিনি সেখানে মৌমাছির চাকের ন্যায় অসংখ্য ছোট ছোট কুঠুরি বা প্রকোষ্ঠ দেখতে পেলেন। এই থেকেই ছিপির লিটিল বক্সগুলোকে তিনি নাম দেন সেল বা প্রকোষ্ঠ। তিনি অণুবীক্ষণ যন্ত্রে বা মাইক্রোস্কোপে পর্যবেক্ষণ করলেন, দেখলেন তিনি। তো তিনি দেখে পরে দেখলেন যে অসংখ্য মৌমাছির চাকের ন্যায় ছিদ্র আছে ছোট ছোট। তো এগুলিকে তিনি সেল বা প্রকোষ্ঠ নাম দিলেন। এরপর এই সেল শব্দটারই বাংলা করে এসেছে কোষ। রবার্ট হুক প্রকৃতপক্ষে মৃত কোষ তথা কেবল প্রকোষ্ঠই দেখেছিলেন। পরে ডাচ বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহক প্রথম 1674 সালে কোষ প্রাচীর ছাড়াও ভেতরে পূর্ণাঙ্গ কোষীয় দ্রব্য সহ জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। তো এরপর কি দেখব, জিন ব্র্যাকেট 1961 ওনার মতে কি কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। লোই অ্যান্ড সিকেভিটস 1969 ওনার মতে কী ছিল, কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক যা একটি অর্ধভেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মজননে সক্ষম। ডি রবার্টিজের মতে কী ছিল, উনি বলেছিলেন 1979 1979 সালে কি বলেছিলেন, কোষ হলো জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক। এগুলো সবই কিন্তু কোষের সংজ্ঞা। বিভিন্ন বিজ্ঞানীদের মত অনুসারে কোষের সংজ্ঞা, কোষ কি। এরপর আমরা কি দেখব, প্রথম কোষের সৃষ্টি কীভাবে হয়েছিল। আলেকজান্ডার ওপারিন অ্যান্ড জেবিএস হ্যালডেন 1920 সালে বলেন যে আদিকালের বায়ুমণ্ডলে কী ছিল, মিথেনের সংকেত CH4, অ্যামোনিয়া NH3, হাইড্রোজেনের সংকেত H2 এবং জল বা জলীয় বাষ্প হচ্ছে H2O, আর ছিল মুক্ত অক্সিজেন ছিল। আচ্ছা, কিন্তু মুক্ত অক্সিজেন ছিল না। তো কী ছিল, ওপারিন এবং হ্যালডেনের মতে কী ছিল, যে আদিকালের বায়ুমণ্ডলে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং জলীয় বাষ্প ছিল বা জল ছিল, কিন্তু মুক্ত অক্সিজেন ছিল না। তো এই সব গ্যাসসমূহ পরস্পর ঘর্ষণের ফলে কোনো জৈব অণু সৃষ্টি হয়েছে। অনেকেই আবার মনে করেন আদি জীবন সম্ভবত সরল আরএনএ ছিল, যা থেকে পরে প্রোটিন তৈরি হয়েছিল। এই ধারণা আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস নামে পরিচিত। তো ওপারিন হেলডেন মতবাদ বলে একটা বিখ্যাত থিওরি আছে, ওপারিন হেলডেন থিওরি। এটা অনেক হাই লেভেলের পড়া, এটা আমাদের জানার দরকার নেই, আমাদের মেন জিনিসগুলো জানলেই হবে কম্পিটিটিভ এক্সামের জন্য। তো এরপর আমরা দেখে নেব ছবি। এটা কিসের ছবি, উদ্ভিদ কোষের। তো উদ্ভিদ কোষের ছবিটা ভালো করে লক্ষ্য করো। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে কি বলে, কোষের শক্তিঘর। মাইটোকন্ড্রিয়াকে বলে কোষের শক্তিঘর। মাইটোকন্ড্রিয়াকে বলে কোষের শক্তিঘর। লাইসোজোমকে কি বলে,
আত্মঘাতী থলি। লাইসোজোম হচ্ছে আত্মঘাতী থলি, মানে নিজেই নিজের মৃত্যুর কারণ। তো গলগি বডি কোনগুলো? এই যে বাঁকা বাঁকাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। রাইবোজোম কি? রাইবোজোম হচ্ছে এই যে এইখানে দেখা যাচ্ছে। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম কোনগুলো? এই যে এইগুলো দেখা যাচ্ছে যে। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হচ্ছে এইগুলো। আর এই যে ফাঁকা মতো সাদা রঙের যে দেখা যাচ্ছে ঘরের মতো, এইটা হচ্ছে কোষ গহ্বর বা ভ্যাকুওল বলে, ভ্যাকুওল। এই ছোটটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। প্লাজমা মেমব্রেন, এই যে একটা পর্দা আবৃত থাকে, এই যে পর্দাটা, এটাকে বলে প্লাজমা মেমব্রেন। কোষ প্রাচীর কোনটা? এই যে বাইরে সবুজ রঙের যেটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে কোষ প্রাচীর। ঠিক আছে। মাইক্রোটিউবিউলস কোনগুলো? মাইক্রোটিউবিউল হচ্ছে এই যে সরু সরু সবুজ রঙের যে কালার দেখা যাচ্ছে, এগুলো কীরকমভাবে থাকে? এরকম প্রাচীরের গায়ে লেগে থাকে। মাইক্রোটিউবিউলগুলো কোথায় থাকে? মাইক্রোটিউবিউলগুলো লেগে থাকে এই যে ভিতরে। এটা কি? প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেনের সাথে। এটা তো কোষ প্রাচীর। আর গ্র্যানিউলস হচ্ছে এই যে ছোট যে নীল অংশটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে গ্র্যানিউলস। আর কি আছে? ক্লোরোপ্লাস্ট, এটা কোষগহ্বর। কোষগহ্বর তো এই ভিতরে সাদা অংশটা, আর এই যে বাইরে যেটা আছে এটা হচ্ছে কোষ প্রাচীর, কোষগহ্বর প্রাচীর। ক্লোরোপ্লাস্ট তো থাকে। ক্লোরোপ্লাস্টের গ্রানাটা কিভাবে থাকে? ক্লোরোপ্লাস্টের গ্রানাটা থাকে এই তো, এইটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই যে ক্লোরোপ্লাস্টটা কোথায় গেল? এই যে গোলটা। এরপর থাকে এইরকম এইরকমভাবে, এরকম এরকম এইরকম এরকম থাকে। এই যে এইগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্টের গ্রানা, আর এইটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে। এই যে এইটা হচ্ছে গ্রানা, আর এই যে যে ইয়েটা থাকে এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর মাইটোকন্ড্রিয়াটা কিভাবে থাকে? এই যে গোল অংশটার মধ্যে আছে, এরপর এইরকম এরকম করে থাকে। এইটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এই যে ভিতরের অংশটা। এরপর আমরা কি দেখব? ডিকটিওজোম বলে একটা জিনিস থাকে। ডিকটিওজোমটা কেমন থাকে? এই যে এরকম করে, দাঁড়াও, ডিকটিওজোম থাকে এরকম এরকম করে, এরকম এরকম। ঠিক আছে। আর নিউক্লিয়াস, নিউক্লিওলাস হচ্ছে এইটা। আর নিউক্লিয়াস, নিউক্লিয়াস পুরোটা হচ্ছে কোনটা? পুরোটা হচ্ছে এই অংশটা, জানো এই অংশটা পুরোটা, ওটা হচ্ছে পুরোটা। এর মধ্যে নিউক্লিয় পর্দা আছে, এইগুলো হচ্ছে নিউক্লিয় পর্দা। তারপর হচ্ছে কী আছে? নিউক্লিয় প্লাজম আছে, এই যে মধ্যের এই অংশগুলো, এগুলো হচ্ছে নিউক্লিয় প্লাজম। এগুলো ক্রোমাটিন তন্তু বলছে। আর সাইটোপ্লাজমটা এই যে বাইরে আছে। আর এই যে ফাঁকাটা আছে এটা হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক। তাহলে উদ্ভিদ কোষে কি কি পাওয়া যায়? উদ্ভিদ কোষে একটি কোষ প্রাচীর থাকে, যে কোষ প্রাচীরটি কোষ পর্দার বাইরে থাকে, যেটা জড়ো হয়, পুরু এবং স্থিতিস্থাপক। আর এই কোষ প্রাচীরটা কী দিয়ে তৈরি হয়? সেলুলোজ দ্বারা, সেলুলোজ। আর উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে কি থাকে? একটি নিউক্লিয়াস থাকে, আর একটি দ্বি একক পর্দা বেষ্টিত প্লাস্টিড থাকে, এটা কিন্তু সাইটোপ্লাজমে থাকে। আর কি থাকে? একটি মাইটোকন্ড্রিয়া থাকে, ক্ষুদ্র দণ্ডাকার মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়া কি করে? শ্বসনে সহায়তা করে। মাইটোকন্ড্রিয়াকে আমরা কোষের শক্তিঘর বলি। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে আর কি থাকে?
নিউক্লিয় পর্দার গায়ে লেগে লেগে থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম যে আছে এখানে, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম দেখো আছে, মসৃণ এই দিকটা আর এই দিকটা হচ্ছে অমসৃণ। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপর রাইবোজোম থাকে। এই যে দেখো এখানে রাইবোজোম আছে। রাইবোজোম কী কাজ করে? প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। উদ্ভিদ কোষে কী থাকে? সেন্ট্রিওল এবং লাইসোজোম সাধারণত থাকে না, তবে অনেক সময় থেকে যায়। এরপর আমরা কিছু এমসিকিউ সম্পর্কে জেনে নেব। আমরা পরের দিন প্রাণী কোষ সম্পর্কে জানবো। আজ আমরা কিছু এমসিকিউ সম্পর্কে জেনে নিই। এমসিকিউগুলো দেখতে থাকো। কোষের আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী রবার্ট হুক। নিউক্লিয়াসের আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? নিউক্লিয়াসের আবিষ্কার কে করেছিলেন? বিজ্ঞানী রবার্ট ব্রাউন। প্রথম জীবিত কোষ আবিষ্কার করেছেন অ্যান্টনি ভন লিউয়েনহক। বানানটা ভুল আছে, বানানটা প্রথমে ঠিকভাবে দেওয়া ছিল, ওটা দেখে নিবে। প্রাণী কোষের বাইরে যে পর্দাটি থাকে তার নাম কি? সেটি হলো প্লাজমা পর্দা। প্রাণী কোষের বাইরে, প্রাণী কোষটা এখনো পড়ানো হয়নি, ওটা আমি নেক্সট দিন বলবো। প্রাণী কোষে কী কী থাকে আমি বলে দিচ্ছি। প্রাণী কোষের প্রোটোপ্লাজমকে বেষ্টন করে একটি কোষ পর্দা উপস্থিত থাকে, যেটা কিন্তু সজীব। প্রাণী কোষেও একটি নিউক্লিয়াস থাকে, আর নিউক্লিয়াসের সামনে দুটো সেন্ট্রিওল থাকে, আর একটি সাইটোপ্লাজমে একক পর্দা বেষ্টিত লাইসোজোম থাকে। আর কি থাকে? প্রাণী কোষের সাইটোপ্লাজমে অসংখ্য মাইটোকন্ড্রিয়া থাকে, একক পর্দা বেষ্টিত। কিন্তু আর কি থাকে? গলগি বডি থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থাকে, এইসব। আর বাইরে কি থাকে? প্লাজমা পর্দা। কোষ সম্পর্কিত অধ্যয়নকে বলে সাইটোলজি। সাইটোলজি। কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। কোষের মস্তিষ্ক হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কিন্তু মেন, তাই কোষের মস্তিষ্ক নিউক্লিয়াসকে বলা হয়। প্রোটিন সংশ্লেষে সহায়ক উপাদান হচ্ছে রাইবোজোম। বললাম তো যে রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। থাকে কোথায় রাইবোজোম? উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয় পর্দার গাত্রে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ওপর রাইবোজোম থাকে। কোষের সুইসাইডাল ব্যাগ কাকে বলা হয়? লাইসোজোমকে। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? ক্যারিওকাইনেসিস। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। প্রোটোপ্লাজমের নামকরণ করেন বিজ্ঞানী পার্কিনজি। তাই একটি পার্কিনজি তন্তু বলে জিনিস আছে। সব থেকে ছোট কোষটির নাম হচ্ছে মাইকোপ্লাজমা। সবথেকে বড় প্রাণী কোষ মানুষের স্নায়ু কোষ বা নিউরন। সবথেকে বড় এককোষী সামুদ্রিক শৈবাল হচ্ছে এসিটাবুলেরিয়া। সবথেকে বড় এককোষী সামুদ্রিক শৈবাল। আয়তনে বৃহৎ প্রাণীকোষের নাম হচ্ছে উটপাখির ডিম। উটপাখির ডিম হচ্ছে সবথেকে বড় প্রাণীকোষ। কোয়ান্টোজোম লক্ষ্য করা যায় ক্লোরোপ্লাস্টে। খালি চোখে দেখা যায় না এমন একটি কোষের সাইজ কত মাইক্রন? খালি চোখে দেখা যায় না হচ্ছে 100 মাইক্রন। কোষ বিভাজিত হতে পারে না কোন দশায়? জি0 দশায়। জি0 দশায় কোষ বিভাজিত হতে পারে না। টোনোপ্লাস্ট বলা হয় ভ্যাকুওলকে। ভ্যাকুওল মানে কি? কোষ গহ্বর, মানে যেখানটা ওই যে সাদা অংশটা দেখালাম ওটা কোষ গহ্বর, ওটাকে বলে টোনোপ্লাস্ট। নিউক্লিয় অ্যাসিডের মুখ্য উপাদান হচ্ছে সালফার। সালফার হচ্ছে এস দিয়ে প্রকাশ করা হয়। কোষতত্ত্ব প্রদান করা হয় বিজ্ঞানী স্লেডেন এবং সোয়ান। কোষতত্ত্ব সম্পর্কে বলেন, কোষতত্ত্ব দেন বিজ্ঞানী স্লেডেন এবং সোয়ান। কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য দায়ী কোন কলা? কলা সম্পর্কে পড়ায়নি, এটা বুঝতে পারবে। তো অ্যান্সারটা দেখে নাও, পার্শ্বস্থ ভাজক কলা। ক্লোরোপ্লাস্টে যুক্ত প্যারেনকাইমাকে কি বলা হয়? ক্লোরোপ্লাস্টে যুক্ত প্যারেনকাইমাকে বলে ক্লোরেনকাইমা। তো আমরা নেক্সট দিন আরও ভালো ক্লাস নিয়ে আসবো। তোমরা যুক্ত থাকো, তোমাদের বন্ধুদের মধ্যেও বেশি বেশি করে শেয়ার করতে থাকো।
আর আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।